হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বিকাল 6টার স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই ক্লাসেসগুলি মূলত যারা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যই কিন্তু বিশেষ করে করা হচ্ছে। আমরা এই ভিডিও সিরিজগুলোতে চেষ্টা করছি প্রত্যেকটি চ্যাপ্টারকে প্রথমে থিওরিটিক্যালি আলোচনা এবং তারপর এমসিকিউ প্র্যাকটিস করার ক্ষেত্রে বিশেষ করে নজর রাখতে। আজকে আমাদের এখানে ক্লাস নাম্বার 5, এটা ক্লাস নাম্বার 4 নয়, 5 হবে, তোমরা একটু করে নেবে, কারণ ক্লাস নাম্বার 4-এ আমরা অলরেডি পেঁয়াজের উপরে একটি বিস্তারিত আলোচনার ক্লাস এবং তার পাশাপাশি সেই টপিক রিলেটেড এমসিকিউ আলোচনা করেছি। আজকে এখানে আরও একজন বিখ্যাত মনোবিদ কোহলবার্গ সম্পর্কে আলোচনা করব। কোহলবার্গের নৈতিক যে থিওরিটা রয়েছে, অর্থাৎ মোরাল ডেভেলপমেন্ট থিওরি বা নৈতিক বিকাশের যে থিওরিটা রয়েছে সেটা নিয়ে আজকে এখানে আলোচনা করব। তো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ক্লাস নাম্বার 5। আজকের টপিক কোহলবার্গস মোরাল ডেভেলপমেন্ট থিওরি বা কোহলবার্গের নৈতিক বিকাশের থিওরি। সর্বপ্রথমে কোহলবার্গের একটি সংজ্ঞা দিয়ে শুরু করব এবং তারপর আলোচনা করব পেঁয়াজের সাথে তার আলোচনার মধ্যে কোথায় পার্থক্য রয়েছে এবং কোথায় মিল রয়েছে। তো কোহলবার্গ কী বলেছেন, একটি সংজ্ঞা রয়েছে, দেখো বলা হয়েছে যে ব্যক্তির নৈতিক বিচার জ্ঞানমূলক বিকাশের উপর নির্ভরশীল। জ্ঞানমূলক বিকাশ, এই জ্ঞানমূলক বিকাশ বলতে কী বুঝেছেন? অর্থাৎ নৈতিক বিচার জ্ঞানমূলক বিকাশের উপর নির্ভরশীল। জ্ঞানমূলক বিকাশ অর্থাৎ মনে করো যে বয়সকালে একটা সময় থাকে, জন্মের বিভিন্ন স্তর থাকে, জন্মের পর থেকে মানুষের জীবনে বিভিন্ন স্তর থাকে। কখনো একজন মানব সন্তান, কখনো শিশু, কখনো কিশোর, কখনো যুবক, আবার কখনো সে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। অর্থাৎ বিভিন্ন স্তরে তার কিন্তু জ্ঞানের পরিধি, জ্ঞানের পরিমাপ, জ্ঞানের আসন্ন জ্ঞানের যে পরিমাণ সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন থাকে এবং তার উপরে পরিস্থিতির উপর নির্ভর করেই কিন্তু একজন মানুষ কী করে, তার জ্ঞানের বিস্তার করে। এবং এক্ষেত্রে বলে রাখি যে কোহলবার্গ নিজে একজন বিখ্যাত মনোবিদ হওয়া সত্ত্বেও তার কিন্তু শেষ জীবনটা খুবই খারাপ গিয়েছে এবং তাকে কিন্তু আত্মহত্যার মতন একটি কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছিল জীবনে। তার মৃত্যুর কারণ হিসাবে কিন্তু আত্মহত্যার কথাই জানা যায়। অর্থাৎ মানুষ কোন পরিস্থিতিতে তার কোন জ্ঞানের হিসাবে সিদ্ধান্ত নেবে সে সমস্ত কিন্তু নির্ভর করছে মানুষের জ্ঞানমূলক বিকাশের উপর, অর্থাৎ সে কীভাবে কোন জ্ঞানটাকে অ্যাসিমিলেট করছে তার উপরে। এবার পরের পার্টে যেটা রয়েছে, পরের পার্টে বলা হচ্ছে পেঁয়াজে যেখানে বিকাশের প্রক্রিয়াকে ব্যাখ্যা করার জন্য কতগুলো পৃথকভাবে স্তরের উল্লেখ করেছেন। কটা স্তর আমরা জানি, গত এর আগের দিনে ক্লাসে আমরা জেনেছি 4টা স্তরের কথা বলেছেন। সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ এবং ফর্মাল অপারেশনাল স্টেজ। তোমরা যারা ক্লাসগুলো করেছো তোমরা প্রত্যেকে সেটা জানো। 4টা স্তরের কথা কিন্তু বলেছেন। সেখানে কোহলবার্গ কী করেছেন, বিকাশকে সম্পূর্ণভাবে এক সামঞ্জস্যপূর্ণ ক্রমপর্যায়ের প্রক্রিয়া বলেছেন। অর্থাৎ এখানে ক্রমপর্যায়ে চলবে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তার বিভিন্ন পর্যায়ের কথা আমরা জানতে পারবো। আমরা জানবো আজকে যে কোহলবার্গ মোট 3টা পর্যায়ের কথা বলেছেন এবং প্রত্যেকটি পর্যায়কে 2টো করে স্তরে তিনি বিভক্ত করেছেন, ঠিক আছে? অর্থাৎ 3 × 2 করলে হচ্ছে 6। তাহলে এই জায়গাটা কিন্তু অনেকে কনফিউশন হয়ে যায় অনেকেরই যে স্তর এবং পর্যায় নিয়ে। কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায় 3টি এবং প্রত্যেকটি পর্যায়কে 2টো করে স্তরে তিনি বিভক্ত করেছেন, অর্থাৎ নৈতিক বিকাশের স্তর 6টি, পর্যায় 3টি, ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে, এটাকে তিনি কি বলেছেন, একটি সামঞ্জস্যপূর্ণ ক্রম সমন্বয় প্রক্রিয়া। তিনি বলেছেন প্রত্যেক স্তরের বিকাশে তার পূর্ব স্তরের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি পুনর্বিন্যাস হয়। পুনর্বিন্যাস হয় কীভাবে? অর্থাৎ মনে করো আজকে একটি শিশু, আজকে যার বয়স মনে করো 8 থেকে 9 মাস, বা যার আমি ধরে নিচ্ছি যে 1 বছর বয়স হয়েছে, যে জাস্ট হাঁটতে শিখেছে, তাই সে কি প্রথমে কীভাবে হাঁটছে, প্রথমে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে, সে সিঁড়ি ধরে ওঠার চেষ্টা করছে, সে খাট ধরে ওঠার চেষ্টা করছে। তো এটা তার একটা স্তরে ছিল, জন্মের একটা স্তরে ছিল, জীবনের একটা স্তরে ছিল, কিন্তু পরবর্তী স্তরে যখন তার বয়সটা 2 হচ্ছে তখন সে দাঁড়ানোর জন্য কি করছে না, আর সে সিঁড়ি ধরছে না, সে আর খাট ধরছে না, সে তখন স্টেবিলিটি খুব সহজেই উঠে দাঁড়িয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে। অর্থাৎ সে তার পুরনো যে আগের স্তরের জীবনে যে জ্ঞানটা অর্জন করেছিল সেটাকে সে মডিফাই করলো। তার কিছু বয়স পরে দেখা যাচ্ছে কি দৌড়াতে দৌড়াতে কী করছে, সে সাইকেল চালানো শিখে যাচ্ছে, সে বাইক চালানো শিখে যাচ্ছে, আস্তে আস্তে সে আরও ডেভেলপ করছে। আমি একটা সাইড বললাম, অর্থাৎ মনে রাখতে হবে যে কোহলবার্গ যেটা বলেছেন সেটা হলো তিনি যে মোট 6টা স্তরের কথা বলেছেন, প্রত্যেকটা স্তরে একজন মানব সন্তান জ্ঞান অর্জন করে এবং প্রত্যেকটা জ্ঞানকে সে তার পরবর্তী পর্যায়ে কিছু মডিফাই করে, কিছু চেঞ্জেস নিয়ে আসে এবং সেই চেঞ্জেসটা তার মধ্যে মনে হয় সেটা ইতিবাচক পরিবর্তন, ঠিক আছে?
তো এটাকে আরেকবার সাম আপ করে দিচ্ছি। এখানে বলা হয়েছে পিয়াজে বিকাশের কয়েকটা স্তরের উল্লেখ করেছেন, কিন্তু সেক্ষেত্রে কোহলবার্গ কয়েকটি সামঞ্জস্যপূর্ণ পর্যায়ের কথা বলেছেন এবং প্রত্যেকটা পর্যায়কে আবার দুটো করে বিভক্ত করা হয়েছে। এবার পরের পার্টে কি রয়েছে, পরের পার্টে হচ্ছে নৈতিক বিকাশের মূল উপাদান। নৈতিক বিকাশের মূল উপাদান কি কি রয়েছে কোহলবার্গের মতে কি বলা হয়েছে দেখো। নৈতিক বিকাশ সম্পর্কে কোহলবার্গ বলেছেন ব্যক্তি জীবনে নৈতিক বিকাশের মূল তিনটা উপাদান প্রধানত রয়েছে। কি? জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক স্তরের দ্বন্দ্ব, আর নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা। জ্ঞানমূলক বিকাশটা কি? অর্থাৎ ডেভেলপমেন্ট হবে যেখানে জ্ঞানমূলক ডেভেলপমেন্ট, ঠিক আছে। জ্ঞানমূলক বিকাশটা কি সেটা এখানে একটু আমরা আলোচনা করে নেব। ধরে নাও আজকে একটা ক্লাসরুমে তুমি সবাইকে একটা টাস্ক করতে দিয়েছো। মনে করো কোনো একটা টাস্ক তাদেরকে করতে দিয়েছো যে মাঠের মধ্যে যেতে হবে, স্কুলের যে মাঠ রয়েছে প্রাঙ্গণ সেখানে যেতে হবে, সেখানে গিয়ে তাদেরকে কিছু একটা কাজ করতে হবে। তুমি দেখলে সেই ক্লাসরুমে 10 জন সেই কাজটা করতে একেবারেই পারলো না, যেহেতু তুমি প্রাথমিক স্কুলের কথা আমি বলছি। বাকি মনে করো আরও 20 জন রয়েছে, তারা সেই টাস্কটা করলো, কিন্তু তারা একটা গোটা পিরিয়ডের টাইম ধরে নাও প্রায় 45 মিনিট সময় ধরে সেই কাজটা করছে। তুমি কি করলে, তুমি পরের দিন সেম একই কাজ করালে তাদেরকে, দেখা যাচ্ছে পরের দিন সেই কাজটা করতে তাদের সময় লাগছে 10 মিনিট, এবং এই বাকি 10 জন যারা দেখেছিল বাকি 20 জনকে করতে, তারাও সেখানে পার্টিসিপেট করেছে। অর্থাৎ তাদের সেই শিশুদের কি হলো, সেই শিশুরা প্রথম দিন যে কাজটা করলো সেটা যে কোনো কাজ হতে পারে, সেটা স্কুলের প্রাঙ্গণে গার্ডেনিং হতে পারে বা অন্য কোনো কাজ হতে পারে। প্রথম দিন তারা কিন্তু কাজটাকে ভালো করে করার চেষ্টা করলো, করতে গিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে এবং সমস্যা থেকে তারা সমাধানের পথও পেয়ে গেছে। পরের দিন যখন সেই একই কাজ করতে দেওয়া হলো তখন কিন্তু তারা আর কোনো সমস্যার সম্মুখীন হলো না, কারণ তারা তো অলরেডি সেই সমস্যাগুলো সমাধান করতে পেরেছে, তাই তারা সরাসরি কাজটা করলো। এটাকে বলা হচ্ছে জ্ঞানমূলক বিকাশ। এটাকে বলা হচ্ছে জ্ঞানমূলক বিকাশ। যেমন ধরো একটা জিওগ্রাফি ক্লাসে তুমি যখন আপার প্রাইমারি ক্লাসে পড়াতে যাচ্ছ 6, 7, 8কে, তখন দেখা গেলো তুমি প্রথমে ম্যাপ পয়েন্টিং করাচ্ছ, তারা কিছু বুঝতেই পারছে না ম্যাপ পয়েন্টিংয়ে, কিন্তু তুমি সেখানে তাদেরকে ট্রিক বুঝিয়ে দিলে যে এইভাবে তোমাদের করতে হবে, যে একটা স্কেলে 1 সেন্টিমিটার কথার অর্থ হচ্ছে আমাদের ধরে নিতে হবে যে পৃথিবীর আয়তনের মোট 100 কিলোমিটারকে ম্যাপে 1 সেন্টিমিটারে দেখানো হচ্ছে। তারপরে তুমি তাদেরকে আয়তন মাপতে শেখালে, তুমি তাদেরকে শেখালে কীভাবে পশ্চিমবঙ্গ থেকে কীভাবে কন্যাকুমারিকাতে আয়তনটা তুমি মাপবে বা দৈর্ঘ্যটা মাপবে, তখন তারা খুব সুন্দর হিসাব করে প্রথম দিন বলে দিল। পরের দিন দেখা গেল যে তুমি সেখান থেকে আমেরিকার দূরত্ব মাপতে দিয়েছো, তারা খুব অল্প সময়ের মধ্যে করে দিয়েছে, কারণ তারা কিন্তু শিখে গেছে। এটাকে আমি বলবো হচ্ছে জ্ঞানমূলক বিকাশ। দ্বিতীয় কথা হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব। এটা খুব ভালো করে বুঝবে যে ডিলেমার কথা বলা হয়েছে। অর্থাৎ অনেক সময় তো এরকম হয়, তোমরা প্রত্যেকে সেরকম কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, যে যখন তোমার জানা জিনিসকে তোমাকে কি করতে হচ্ছে, তোমাকে অস্বীকার করে অন্য একটা জিনিস নতুন করে জানতে হচ্ছে, সেটাকে বলবে জ্ঞানমূলক দ্বন্দ্ব। অর্থাৎ তোমার নিজের মধ্যে যে এক ধরনের জ্ঞানের একটা পরিধি তৈরি হয়েছে, একটা তুমি যে জ্ঞানের একটা তোমার মধ্যে পরিসর তৈরি করেছো, যখন সেই জ্ঞানের বাইরে কোনো কিছু তোমার সামনে ঘটতে দেখা যায়, তখন তোমার মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয় যে এটা কি ঠিক, আমি কি তাহলে ভুল জানি, ঠিক আছে, বা আমি কি তাহলে ঠিক জানি না, এটাই কি ভুল। তখন কিন্তু খুব সহজে তুমি সেই বিষয়টাকে মেনে নিতে পারছো না, তাই তোমার মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিচ্ছে, ঠিক আছে। এটাকে বলা হয় হলো জ্ঞানমূলক দ্বন্দ্ব। এবং এটা তুমি যত ম্যাচিওর হবে তত বেশি এই দ্বন্দ্বটা তোমার মধ্যে বাড়তে দেখা যাবে, এবং একটা সময় পরে দেখা যাবে যে তুমি যথেষ্ট পরিমাণে সেই বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করেছো। ছোটোবেলায় অনেক কিছুই হয়, ছোটোবেলায় অনেক কিছু তোমাদের হয়, যে ছোটোবেলায় বাড়ির লোকেরা হয়তো বলতো যে রাতের বেলা গাছে হাত দিবি না, এটা ঠিক নয়, এটা একটা ভুল কাজ, কিন্তু তারা কিন্তু কারণটা তোমাকে বলেনি। পরবর্তীকালে তুমি পড়তে গিয়ে জানতে পেরেছো যে রাতের বেলায় গাছে কেন হাত দিতে হয় না, কারণ রাতের বেলায় গাছেরা কি করে, গাছেরা মানুষের মতোই অক্সিজেন নেয় এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, তাতে কি হয়, গাছের কাছাকাছি গেলে সেই সমস্যা সৃষ্টি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে বা কিছু, এই সমস্ত তুমি পরবর্তীকালে জানতে পারলে। তো সাইন্টিফিক্যালি তোমার মধ্যে সেই বিষয়টা তখন আসলো, ঠিক আছে। তো এটাকেও আমি একটা বলতে পারি জ্ঞানমূলক বিকাশ এবং দ্বন্দ্বের একটা উদাহরণ। আর তৃতীয়ত বলা হচ্ছে নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা। তুমি যখন কোনো একটা জ্ঞান লাভ করছো, সেই জ্ঞানটা যখন তোমার মধ্যে অ্যাসিমিলেট হচ্ছে, তখন তুমি সেই জ্ঞান অনুযায়ী নিজের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের তুমি ভূমিকা গ্রহণ করছো, বিভিন্ন রকমের তুমি পার্ট নিচ্ছ লাইফে, বিভিন্ন সময় বিভিন্নভাবে সেটা কিন্তু তুমি করছো। কখনো তুমি খেলার মাঠে গিয়ে একজন ক্রিকেটারের মতো অ্যাগ্রেশন দেখাচ্ছ, কখনো আবার তুমি নিজের বন্ধ ঘরের মধ্যে তুমি তোমার চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, কখনো আবার তুমি টিউশন ক্লাসে গিয়ে তুমি বাচ্চাদেরকে একদম বন্ধুর মতন মিশে গিয়ে পড়াচ্ছ। তো তোমার বিভিন্ন রকমের জায়গায় তুমি বিভিন্ন রকম ভূমিকা নিচ্ছ, বিভিন্ন রকম তোমার জ্ঞানের পরিধি অনুযায়ী, ঠিক আছে, জ্ঞানের পরিধি অনুযায়ী তুমি সেখানে কিন্তু বিহেভ করছো। তো এইভাবে কিন্তু প্রধানত তিনি মূল বিকাশের 3টা উপাদানের কথা বলেছেন। কে বলেছেন? কোহলবার্গ।
এবার আমরা জানবো কোহলবার্গের নৈতিক বিকাশের স্তর। কোহলবার্গের নৈতিক বিকাশের 3টা স্তরের কথা আছে, সেটা কিছুক্ষণ আগেই 3টা পর্যায়ের কথা আছে। 3টা পর্যায়ে তিনি বিভক্ত করেছেন, সেটা আমরা জানলাম। সে 3টা পর্যায়ের নাম কি রয়েছে? প্রথম পর্যায়ের নাম হচ্ছে প্রি কনভেনশনাল মোরালিটি বা প্রাক প্রথাগত স্তর বা প্রাক সংস্কার নীতিবোধের পর্যায়। প্রাক প্রথাগত বা প্রাক সংস্কার নীতিবোধের পর্যায়। এটা সময়কালটা হচ্ছে বলা হয়েছে 4 বছর বয়স থেকে 10 বছর বয়স পর্যন্ত। এটাকে তিনি দুটো ভাগে ভাগ করেছেন, দুটো স্তরে। একটা হচ্ছে প্রথম স্তর, একটা হচ্ছে দ্বিতীয় স্তর। কী রয়েছে সেই প্রথম স্তর দ্বিতীয় স্তর সেটা আমরা একটু দেখে নেব। দেখো, এটা কিন্তু সেটাই চলছে, প্রি কনভেনশনাল স্টেজেরই দুটো স্তর, ঠিক আছে? প্রথম স্তরে কি রয়েছে? প্রথম স্তরে রয়েছে শাস্তি ও বাধ্যতা। শাস্তি ও বাধ্যতা কি বলা হয়েছে? 1 নম্বর, শাস্তি এড়ানোর জন্য শিশু অন্যের বাধ্য হয়। যেমন ধরে নাও কী বলেছে, 4 বছর থেকে 10 বছর বাচ্চাটা পড়তে গেছে। মনে করে 5 বছর বয়সী বাচ্চাটা একটা টিউশন ক্লাসে পড়তে গেছে, পড়বে না, ও বলছে আমি বাড়ি যাবো, আমি পড়বো না, কান্না শুরু করেছে। তখন সেই দিদিমণি কি বলছে? দিদিমণি তাকে বলছে যে অঙ্কটা করো বা এটা পড়ো, তা না হলে তোমাকে কান ধরে দাঁড় করাবো, নীল ডাউন করাবো, কান ধরে উঠবোস করাবো। তখন সে সে জানে যে দিদিমণি কতটা কঠোর হতে পারে, সেই জন্য সে কী করছে, সে ইচ্ছার বিরুদ্ধে গিয়েও সে অঙ্কগুলো করছে বা সেই ক্লাসটা করছে। তাই কি বাচ্চাদেরকে সেই সময় শাস্তির ভয় দেখিয়ে কিন্তু কাজটা করানো যাবে, অর্থাৎ সে অন্যের বাধ্য হলো নিজের পছন্দের বাইরে গিয়ে। দ্বিতীয়ত বলেছে নৈতিক বিচার দ্বারা প্রভাবিত হয় না। তাকে তুমি অনেক জ্ঞান দিয়ে দেবে, তাকে তুমি বিবেকানন্দের বিভিন্ন জ্ঞান দেবে, তাকে তুমি রামকৃষ্ণদেবের জ্ঞান দেবে, তাকে তুমি বিভিন্ন এপিজে আব্দুল কালামের বিভিন্ন রকমের তার যে গবেষণার কাজকর্ম সেগুলো তুমি শেখাবে, ওগুলো পাত্তাই দেবে না, কারণ ওগুলো ও বোঝে না। একটা 4 বছরের বাচ্চা, সে এগুলো কিছু বোঝে না, তার কিন্তু সেই সমস্ত বিষয়ে কোনো ধ্যান ধারণা নেই। বরঞ্চ তাকে তুমি কোনো কার্টুন সম্পর্কে বলো, তাকে তুমি কালারিং বল দাও, কালারিং খেলনা দাও, তাতে সে বেশি মজা পাবে। এই যে সেটা হচ্ছে পরবর্তী পয়েন্ট, যে পুরস্কারের দ্বারা নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ তুমি বললে যে দেখো বাবা তুমি পড়াশোনা করলে জীবন অনেক বড় হবে, জীবনে কে বড় হবে? ও তখন কিন্তু মাথায় এটা ভাববে, দরকার নেই আমার জীবনে বড় হওয়ার, আমি বাচ্চাই থাকবো। কিন্তু তুমি ওকে যদি বলো যে বাবা তুমি যদি এই ক্লাসটা করো বা এই পড়াটা তুমি কমপ্লিট করো, তাহলে তোমাকে আমি এরপর তোমাকে আমি একটা চকলেট কিনে দেবো, তখন দেখবে তার মুখে একটা আলাদা আনন্দ প্রকাশিত হচ্ছে। অর্থাৎ সে পুরস্কার পাওয়ার জন্য কিন্তু সে তৈরি হচ্ছে। অর্থাৎ এটা কোন পর্যায়ের কথা বলা হচ্ছে? এটা বলা হচ্ছে প্রথম পর্যায়ের কথা, প্রাক প্রথাগত পর্যায়, 4 বছর থেকে 10 বছর বয়স। এবার দ্বিতীয় স্তর আছে। দ্বিতীয় স্তর কী বলেছে? বলছে ইচ্ছামতো আচরণ করবে বাচ্চাটা। ইচ্ছামতো আচরণ, যখন ওর ঘুম পাচ্ছে তখন সে ঘুমিয়ে যাচ্ছে, কোনো ঘড়ি দেখার ব্যাপার নেই। যখন ওর খিদা পাচ্ছে তখন সে মাকে খাবার চাইছে, যখন খেলতে ইচ্ছা করছে তখন সে খেলছে, যখন যা ইচ্ছা সে তাই করছে। কারণ শিশু মন, তার উপরে কেউ কন্ট্রোল করতে পারে না, এবং শিশু মনের উপরে কন্ট্রোল করা কখনো উচিত নয়। দ্বিতীয়ত কী রয়েছে? এটা স্বার্থ রক্ষার জন্য কি করছে? শিশুর নিয়ম মেনে চলছে। স্বার্থ রক্ষা কি? তুমি যদি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়াশোনাটা তাড়াতাড়ি করে করো, তাহলে আজকে বিকালে তোমাকে পার্কে নিয়ে যাব। পার্কে নিয়ে যাবে, বাহ। তাহলে সে কি মনে করলো যে ফটাফট তাহলে আমার কাছে পড়ে নিতে হবে পার্কে যাওয়ার জন্য। পড়াটা উদ্দেশ্য নয়, পার্কে যাওয়াটা উদ্দেশ্য। সেই জন্য তার নিজের স্বার্থ রক্ষা হচ্ছে সেখানে, তাই জন্য সে কাজটা করছে। আত্মকেন্দ্রিকতা লক্ষ্য করা যায়, কারণ বাচ্চাদের মধ্যে আত্মকেন্দ্রিকতা লক্ষ্য করে যাওয়াটাই স্বাভাবিক। সে সবসময় সে নিজের জগতেই থাকে, নিজের চারিদিকে জিনিসগুলোকে সে নিজের মধ্যে বুঝতে চেষ্টা করে, অ্যাসিমিলেট করতে চেষ্টা করে, সেই কারণে তার মধ্যে আত্মকেন্দ্রিকতা লক্ষ্য করা যায়। এইটার কথা কিন্তু পিঁয়াজেও বলেছেন যে আত্মকেন্দ্রিকতা লক্ষ্য করা যায় তার সংবেদন সঞ্চালন স্তরে। তোমরা তো সেই ক্লাসটা করেছো, তোমরা প্রত্যেকে জানো। এবার আমরা যাব দ্বিতীয় পর্যায়, বা যেটাকে বলা হচ্ছে কনভেনশনাল স্টেজ, যেটা প্রথাগত পর্যায়, 10 থেকে 13 বছর বয়স, অর্থাৎ ঠিক বয়ঃসন্ধিকালের প্রাক মুহূর্তের সময়কালটা। এটা দুটো স্টেজ রয়েছে, তৃতীয় স্তর এবং চতুর্থ স্তর। দেখো তৃতীয় স্তর এবং চতুর্থ স্তরে কী রয়েছে একটু দেখে নিই। তৃতীয় স্তরে রয়েছে যে অন্যের সমর্থন আকাঙ্ক্ষা করে। অন্যের সমর্থন কি? যে কেউ তাকে সাপোর্ট করবে, সে কোনো একটা কাজ করতে পারছে না, অন্য কেউ সাপোর্ট করবে। সে প্রথম সাইকেল চালানো শিখছে, সে সবসময় চাইবে তাকে কেউ সাহায্য করুক। সে নতুন অঙ্ক করা শিখছে, নতুন ইংরেজি শিখছে, তাকে সবসময় চেষ্টা করবে কেউ সাহায্য করুক। সে কোনো একটা বিষয় সম্পর্কে অবগত হতে পারছে না, সে তার বাবাকে, কাকাকে, মাস্টারমশাই, দিদিমণিকে জিজ্ঞাসা করবে। তো সবসময় সে অন্য কারোর হেল্প, অন্য কারোর সাহায্য সে আশা করবে। অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত হয়। অন্যদের অনুমোদন মানে কি? যে কেউ বললো যে না তুই এই বইটা পড় তাহলে তোর ভালো হবে, বা তুই এই ব্যাটটা কেন তাহলে ভালো ক্রিকেট খেলতে পারবি, ওই কোম্পানির ফুটবলটা ভালো হয়, অমুক কোম্পানির চকলেটটা ভালো হয়, তমুক কোম্পানির জিনিসটা ভালো হয়, তো তোমাকে বলছে, বাচ্চাটাকে বলছে। অর্থাৎ অন্যকে অনুমোদন করলে খুব তাড়াতাড়ি তারা কিন্তু সেটাকে বিশ্বাস করতে শুরু করে। এবং চতুর্থ পর্যায়ে রয়েছে নিয়ম নীতি, এখানে প্রাধান্য পায়। নিয়ম নীতি প্রাধান্য পাবে কি কি?
আইন, সমাজ, ধর্ম, নৈতিকতা, আচরণকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সে তখন বুঝতে শেখে, সমাজের বিভিন্ন নিয়ম বুঝতে শেখে, কীভাবে চলাফেরা করতে হবে, ধীরে ধীরে তার মধ্যে সেই বিষয়টা আসে। কারণ সে তো তখন 13 বছর বয়স, অর্থাৎ সে যথেষ্ট বড় হয়েছে। সে তখন আপার প্রাইমারি স্কুলে পড়ছে, 7, 8, 9-এ পড়ছে, সে 7, 8-এ পড়ছে, ঠিক আছে। তো তখন তার মধ্যে কিন্তু এই বিষয়গুলো আসবে, কীভাবে চলাফেরা করতে হয়, স্কুলে গিয়ে কোন কোন নিয়ম মানতে হবে, রাস্তাঘাটে কীভাবে চলাফেরা করতে হবে, কার সাথে কীভাবে কথা বলতে হবে, বন্ধুত্বপূর্ণ আচরণ, দল, এই সমস্ত তার মধ্যে দেখা যায়, ধর্ম, নৈতিকতা ইত্যাদি আচরণ ইত্যাদি তার মধ্যে কিন্তু দেখা যায়, এবং সেগুলো কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এবং 3 নম্বর যেটা পর্যায় রয়েছে, যেটা ফাইনাল পর্যায় বা তৃতীয় পর্যায়, যেটাকে বলা হয়েছে উত্তর প্রথাগত পর্যায় বা পোস্ট কনভেনশনাল স্টেজ। দেখো মনে রাখবে, কনভেনশনাল স্টেজটা মনে রাখবে, তাহলে 3টা মনে থেকে যাবে, একটা প্রি, একটা পোস্ট, আর মাঝখানটা শুধু কনভেনশনাল, ঠিক আছে। একটা প্রাক, একটা উত্তর, আর মাঝখানটা প্রথাগত। এটা সময়কালটা হচ্ছে, এটা চলবে আজীবন, 13 বছর বয়সের পর থেকে, টিনেজ থেকে শুরু করে তারপরে চলতে থাকবে। এটা 2টা স্টেজ রয়েছে, 2টা স্তর রয়েছে, পঞ্চম স্তর এবং ষষ্ঠ স্তর। পঞ্চম স্তরে রয়েছে যুক্তি তর্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন সে বড় হয়েছে, মনে রাখবে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা একটা মানুষের জীবনকে একদম চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। একটা বাচ্চা ছোটোবেলা থেকে স্কুলে ফার্স্ট হয়, দেখা গেল সে 8, 9-এ ওঠার পর থেকে তার রেজাল্টটা ধীরে ধীরে ডাউনফল হতে 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 সে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের নেশা, মাদক দ্রব্যের আসক্ত হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কোনো একটা বাচ্চা ছোটোবেলা থেকে অত ভালো রেজাল্ট নয়, কিন্তু 8, 9-এ উঠে গিয়ে সে তার মধ্যে অনেক ভালো ভালো গুণ তার মধ্যে থেকে বেরিয়ে আসে, সে ভালো রেজাল্টও করছে। অর্থাৎ এই সময়টা হচ্ছে মানুষের চরিত্র বদল ঘটে, যেটাকে আমরা বলি যে রেলওয়ে ট্র্যাক যেরকম হয়, একটা জায়গা থেকে দুদিকে চলে যাচ্ছে দুটো ট্রেন, সেরকম চরিত্রের দুটো দিক এই সময় কিন্তু মানুষকে বেছে নেয়, অর্থাৎ দূর থেকে হাত তুলে হাতছানি দেয়। এখানে সবথেকে বেশি বাচ্চারা যেদিকে আকৃষ্ট হয় সেটা হচ্ছে সাময়িক প্রলোভন, সাময়িক সুখ, সেই দিকে তারা আকৃষ্ট হয়, বিভিন্ন রকমভাবে তারা কিন্তু সেগুলোর ফাঁদে পড়ে যায়। কিন্তু এই সময় যারা নিজেদেরকে কন্ট্রোল করে তারা কিন্তু পরবর্তীকালে দেশ এবং সমাজকে বদলে দিতে পারে, ঠিক আছে। তো এই সময়টা তাদের খুব বেশি ইম্পর্টেন্ট। যুক্তিতর্ক দ্বারা তারা নিয়ন্ত্রিত হয়, তাদের যে কোনো যুক্তি সেটা পজিটিভ নেগেটিভ হতে পারে। তাদের যদি মনে হয় যে যুক্তিটা আমাকে যে দিয়েছে সেটা ঠিক, তাহলে সেটা ঠিক, যদি মনে হয় ভুল তো সেটা ভুল। ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ করে তার বিবেক দ্বারা, তার মনে হয় যে আমার কি এটা করা ঠিক হবে, ঠিক আছে। তার যদি মনে হয় আমার বন্ধু তো করছে, ওটা ও তো করছে, আমার বান্ধবীটাও তো করছে, তাহলে আমিও করব, ঠিক আছে, বাবা মা যতই বলুক। আবার অন্যদিকে এটা হতে পারে যে বাবা মা বলছে যে পড়াশোনা করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবি, তখনও ভাবছে ঠিকই, বাবা মা যদি এটা বলছে নিশ্চয়ই তাহলে বাবা মা আজকে প্রতিষ্ঠিত, বা বাবা মা যাদের উদাহরণ দিচ্ছে তারা আজকে প্রতিষ্ঠিত, তাহলে আমি করলে আমিও প্রতিষ্ঠিত হব, তখন তারা সেদিকে কিন্তু যেতে পারবে। অর্থাৎ বিবেক দ্বারা সেটা পজিটিভ বা নেগেটিভ দুই রকমেরই কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায়। তো আমরা জানলাম যে কোহলবার্গ কীভাবে তার 3টি পর্যায়কে বুঝিয়েছেন, নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট যে থিওরিটা রয়েছে সেখানে 3টা পর্যায়ের সাথে যে তিনি 6টা স্তরের কথা বলেছেন, প্রত্যেকটা স্তরে কী কী পরিবর্তন লক্ষ্য করেছে সে সমস্ত কিছু আমরা কিন্তু আজকে এখানে এই ক্লাসে জানলাম। এবার জানবো শিশুদের নৈতিক বিকাশের ক্ষেত্রে স্কুলের টিচারদের কী কী ভূমিকা। তোমরা যখন আগামীতে স্কুলে চাকরি পেয়ে যাবে তখন তোমরা কিভাবে, তোমাদের কী কী ভূমিকা থাকবে, এখানে এটা বিভিন্ন রকমের শিক্ষাবিদ মনোবিদদের কথাগুলো এখানে তুলে ধরছি, দেখে নাও। সবার প্রথমে রয়েছে শিক্ষার্থীদের মনোভাব সম্পর্কে শিক্ষকদের অনুভূতিশীল হতে হবে। শিক্ষার্থীরা কি ভাবছে না ভাবছে এইসব সম্পর্কে তাদেরকে অনুভূতিশীল হতে হবে। অর্থাৎ ক্লাসে আমি শুধুমাত্র ফার্স্ট বয় ফার্স্ট গার্ল যে আছে তাকে প্রশংসা করছি আর বাকিদেরকে আমি ডেলিভারেটলি অপমান করে যাচ্ছি, তাতে করে তাদের মানসিক যে বিপর্যয় ঘটবে সেটা কিন্তু আর বলতে বাকি থাকে না। সেই কারণে কি করতে হবে, তাদের অনুভূতিগুলোকে বুঝতে হবে। যেহেতু তোমরা বাচ্চাদেরকে পড়াবে প্রাইমারি আপার প্রাইমারি, তারা তো তাদের চরিত্র গঠন তোমাদের হাত ধরেই হবে, ঠিক আছে। সেই কারণে তারপরে বলছে নৈতিক দ্বন্দ্বের উপর আলোচনা করতে হবে এবং শিক্ষার্থীদের পরামর্শ দিতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের পরামর্শ দিতে হবে যে তোমাদেরকে এই ক্লাসগুলো আজকে তোমাদের করতে হবে এবং এগুলো করাটা কতটা প্রয়োজন, এগুলো করলে তোমাদের কতটা উন্নতি হবে, সেই সমস্ত। শিক্ষার্থী যাতে তার বক্তব্য নিঃসংকোচে ব্যক্ত করতে পারে। অর্থাৎ ক্লাসে সবার আগে দেখবে টিচারের যে সংজ্ঞা থাকে, যে টিচার মানে কি ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। সবার প্রথমে কি তোমাকে বন্ধু হতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাকে দেখে যেন বাচ্চারা ভয় না পায়, ঠিক আছে। সেই যে কনভেনশনাল টিচারের যে একটা কনসেপ্ট ছিল যে মাস্টারমশাই আসবে গুরু গম্ভীর আওয়াজে, মেঘের মতো গর্জন হবে তার ক্লাসরুমে এসে, তার চোখের চাহনিতে সবার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, এই কনসেপ্টটা থাকলে শিক্ষার্থীদের মধ্যে আর স্যার আর টিচার আর স্টুডেন্টসদের মাঝখানটা বিরাট মোটা পুরু লেভেলের প্রাচীর থেকে যায়, তাতে করে কিন্তু শিক্ষাটা সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন পায় না। সেই কারণে তোমাকে সবার আগে কিন্তু বন্ধু হতে হবে, ঠিক আছে। বন্ধু হয়ে ওর মনের ভেতরে ঢুকতে হবে, বাচ্চাটার মতন করে ভাবতে হবে, তাহলে দেখবে তুমি অনেক ভালোভাবে তাদেরকে পড়াতে পারছো। না হলে তুমি লেকচার দিয়ে আসবে ক্লাসে, কিন্তু দেখবে বাচ্চারা নিতেই পারছে না এবং তারা বলতেও ভয় পাচ্ছে তোমাকে, কারণ তোমাকে দেখে তারা খুব ভয় পাচ্ছে সেই কারণে।
তারপরে বলা হচ্ছে শিক্ষার্থীদের মানসিক দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য পারস্পরিক আলোচনার সুযোগ দিতে হবে। পারস্পরিক আলোচনাকে কোনো তুমি আজকে বললে যে না আজকে আর ক্লাসে আমি কিছু পড়াবো না, আজকে একটা টপিক আমি বোর্ডে লিখে দিচ্ছি, এই টপিকের উপরে এখন আলোচনা হবে, আমি প্রত্যেককে জিজ্ঞাসা করব, তোমরা নিজেরা আলোচনা করবে, ঠিক আছে। পিয়ার পিয়ার কনসেপশন যেটাকে রয়েছে, ঠিক আছে, পিয়ার রিডিং যেটা বন্ধু বন্ধুকে বোঝাবে, সেই কনসেপ্টটাও তুমি কিন্তু ক্লাসে চালাতে পারো। তার পাশাপাশি তুমি কুইজ কম্পিটিশন রাখতে পারো, ঠিক আছে, একটা তাদেরকে পুরস্কার দিতে পারো, একটা পেন দিতে পারো, ঠিক আছে, সেটা কিন্তু করা যেতে পারে। পারস্পরিক আলোচনার সময় গ্রহণ বর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক বিচার করণের সুযোগ আনতে হবে। পারস্পরিক আলোচনার সময় গ্রহণ বর্জন অর্থাৎ দুজন বন্ধুর মধ্যে আলোচনা চলছে ক্লাসে, কোন বিষয়টা গ্রহণ করতে হবে, কোন বিষয়টা গ্রহণ করা যাবে না, সেই বিষয়গুলো তুমি কিন্তু তাদেরকে সাজেস্ট করে দিতে পারো। তো এগুলো হচ্ছে একটা টিচারের করণীয়। এগুলা বিভিন্ন শিক্ষাবিদরা মনে করেন এগুলো করলে ক্লাসরুমের যে পরিবেশ এবং ক্লাসরুমে যে পাঠদানের যে বিষয়টা সেটা অনেক সুষ্ঠুভাবে কমপ্লিট হবে। এবার আমরা কিছু কোশ্চেনের দিকে যাব টপিক ওয়াইজ, তো তোমরা চটপট অ্যান্সার করার চেষ্টা করো এগুলো, ঠিক আছে, তোমরা নিচে কমেন্টে জানাতে পারো। দেখো বলেছে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব অনুযায়ী শিশুদের মধ্যে আত্মকেন্দ্রিকতা দেখা যায় কোন পর্যায়ে? সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বারে প্রথম পর্যায় দ্বিতীয় স্তরে, ঠিক আছে, দ্বিতীয় স্তরে, প্রথম পর্যায়ে দ্বিতীয় স্তরে। নেক্সট, মানুষ বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন পর্যায়ে? মানুষ কোন পর্যায়ে বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত হয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, তৃতীয় পর্যায়ে ষষ্ঠ স্তরে, ঠিক আছে। নেক্সট নাম্বার 3 বলছে কোহলবার্গ তার তত্ত্বে কোন মনোবিদের আবিষ্কারকে মেনে নিয়েছেন? আজকে আলোচনা করলাম ক্লাসে, তোমরা প্রত্যেকেই জানো অ্যান্সারটা। সঠিক উত্তর হবে জাঁ পিঁয়াজে, অপশন নাম্বার এ। নেক্সট নাম্বার 4, মিথ্যা কথা বলা পাপ জেনেও পরিস্থিতি বুঝে মিথ্যা কথা বলা, এটা কিসের উদাহরণ? এই আজকে আলোচনা করেছিলাম দ্বন্দ্ব, তুমি জানো যে মিথ্যা কথা বলাটা পাপ, তবুও তুমি মিথ্যা কথা বললে তা কি তোমার কোনো বন্ধুকে বাঁচানোর জন্য, তুমি জানলে যে তোমাকে এখন সত্যি কথা বলার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার বন্ধুকে রক্ষা করা, সে কারণে বন্ধু হয়তো মিথ্যা কথাটা বললে বন্ধুরা হয়তো বেঁচে যাচ্ছে, তখন তুমি কি করলে? মিথ্যা কথা বললে। তো এটা একটা দ্বন্দ্ব, একটা জ্ঞানমূলক দ্বন্দ্ব, অপশন নাম্বার বি হবে এখানে সঠিক উত্তর। নাম্বার 5-এ আসবো, শিশুরা কোন পর্যায়ে অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত হয়? অন্যদের অনুমোদন বলতে অন্যরা বলছে এটা করতে হবে মানে শিশুটা ওটাই করবে। সঠিক উত্তর হবে দ্বিতীয় পর্যায়ে, অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট আসবে নাম্বার 6, বলছে প্রথাগত স্তরের বয়সসীমা কত হয়? প্রথাগত স্তর যেটা কনভেনশনাল যেটা স্তর সেটার বয়সসীমা কত? 10 থেকে 13, অপশন নাম্বার বি। নেক্সট আসবে শিশুরা যুক্তিতর্কের দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন স্তরে? কোন স্তরে শিশুরা যুক্তি এবং তর্কের দ্বারা নিয়ন্ত্রিত হয়? অপশন নাম্বার সি হবে তৃতীয় পর্যায়ে, ঠিক আছে। কোন এখানে অ্যাকচুয়ালি কোন পর্যায়ে, দেখো যেহেতু কোশ্চেনে স্তর রয়েছে এখানে অ্যান্সার হচ্ছে পর্যায় ছিল, তো পর্যায়ে রাখবে, ঠিক আছে, অন্যের দ্বারা, অপশন নাম্বার সি। নাম্বার 8 আসবো, কোহলবার্গের নৈতিক বিকাশের কয়টি উপাদানের কথা বলেছেন? কয়টি উপাদান আমরা আজকে আলোচনা করলাম? 3টা উপাদানের কথা কিন্তু তিনি বলেছেন, তাই না? আজকে কিন্তু সেটা আমরা আলোচনা করেছি, অপশন নাম্বার এ হবে এখানে সঠিক উত্তর। এবং নাম্বার 9, এটার অ্যান্সার আমি বলবো না, এটা অ্যান্সার তোমরা বলবে, এটা অ্যান্সার তোমরা নিচে কমেন্টে জানিও, এবং ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানিয়ে দিও। নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের টেট পরীক্ষা অবধি, যেহেতু তোমাদের এখন প্রতি বছর টেট হবে বা আগামী 31 মার্চের মধ্যে টেট পরীক্ষা হওয়ার কথা রয়েছে, অবশ্যই সেটা মানতে হবে। তো সেই পর্যন্ত কিন্তু আমাদের ক্লাস রেগুলার চলবে, এবং আমরা দুদিনের মধ্যে অঙ্ক ক্লাস আবার শুরু করছি, ঠিক আছে, যেখান থেকে আমরা ছেড়েছিলাম সেখান থেকে অঙ্ক ক্লাস শুরু করছি টপিক ধরে ধরে। তো এখন তোমার প্রতিটা ক্লাসে কিন্তু প্রতিদিন পেয়ে যাবে, দিনে প্রতিদিন 4টা করে ক্লাস পাবে, সকাল 10টায় অঙ্ক, বেলা 12টায় ইংরেজি, বিকেল 6টায় চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, এবং রাত 8টায় এখন চলছে এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্লাস, ইভিএসের ক্লাস, পরিবেশ বিদ্যার ক্লাস, ঠিক আছে। তো প্রতিটা ক্লাসে তোমরা পেয়ে যাবে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং প্লিজ বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি এবং অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।